স্টুডেন্টস, সামনেই মাধ্যমিক পরীক্ষা। তোমরা নিশ্চয়ই এখন জোর কদমে রিভিশন করছো। এই রিভিশনটা যাতে আরো ভালোভাবে হয় তাই জন্য একটা কোয়েশ্চেন অ্যান্সার সিরিজ নিয়ে এলাম। এখানে আমরা প্রত্যেকটা কোয়েশ্চেন একদম স্টেপ বাই স্টেপ দেখব যে কিভাবে কোয়েশ্চেনটা আমরা সলভ করছি। শুধুমাত্র কোয়েশ্চেন সলভ করাই কিন্তু আমাদের এখানে উদ্দেশ্য নয়। একটা কোয়েশ্চেনের পেছনে একটা লজিক থাকে, সেই লজিকটা একটা কনসেপ্ট থেকে আসে। তো সেই কনসেপ্টটা আমাদের পুরোটা শিখতে হবে, কারণ সেই কনসেপ্টটা থেকে আরো 10টা কোয়েশ্চেন হতে পারে। দেখো, যে কোয়েশ্চেনটা আমরা রিভাইজ করছি এক্স্যাক্টলি সেই কোয়েশ্চেনটাই পরীক্ষায় আসবে এটার কোনো গ্যারেন্টি নেই। সেই টাইপের কোয়েশ্চেন আসতে পারে, তাই তো? তো সেই জন্য আমাদের ওভারঅল কনসেপ্টটা জেনে রাখা খুব দরকার, যাতে পরীক্ষার হলে ওই কনসেপ্টের উপরে যে কোনো কোয়েশ্চেনে দিক না কেন আমরা যাতে খুব ভালোভাবে সেটা সলভ করতে পারি। এখানে যে কোয়েশ্চেনগুলো আমি আলোচনা করব আজকে সেগুলো এভিটিএ টেস্ট পেপার থেকে নিয়েছি। তো চলো আমরা কোয়েশ্চেন অ্যান্সারটা স্টার্ট করি। আমাদের প্রথম কোয়েশ্চেন, বায়োগ্যাসের মূল উপাদানটি হলো অপশন এ কার্বন ডাই অক্সাইড, অপশন বি মিথেন, অপশন সি হাইড্রোজেন আর অপশন ডি হাইড্রোজেন সালফাইড। আমাদের উত্তরটি হবে অপশন বি মিথেন বা CH4। এবার এখান থেকে দেখো আমরা আরো কি কি জানতে পারি। নাম্বার 1, বায়োগ্যাস কি? বায়োগ্যাস হচ্ছে একটা গ্যাসীয় মিশ্রণ যার প্রধান উপাদান হচ্ছে মিথেন। প্রায় 50 থেকে 80% মিথেন এই বায়োগ্যাসের মধ্যে থাকে। নাম্বার 2 কোয়েশ্চেন, বায়োগ্যাসটা তৈরি হচ্ছে কিভাবে? বায়োগ্যাস তৈরি হয় যখন আমরা বায়োমাসকে জলের উপস্থিতিতে কিন্তু বায়ুর অনুপস্থিতিতে অবায়ুজীবী ব্যাকটেরিয়া বা মিথানোজেনিক ব্যাকটেরিয়া দিয়ে যখন বিয়োজিত করি, তখনই আমরা বায়োমাস থেকে বায়োগ্যাস পাই। এখান থেকে আরেকটা কোয়েশ্চেন চলে আসে যে বায়োমাসটা তাহলে কি, যেখান থেকে আমরা বায়োগ্যাস তৈরি করছি। বায়োমাস হচ্ছে আসলে প্রাণী ও উদ্ভিদ দেহের বর্জ্য পদার্থ, যেমন গোবর, শাকসবজির খোসা, এইগুলো হচ্ছে আমাদের বায়োমাস। এই মাসেরই বিয়োজন ঘটিয়ে আমরা বায়োগ্যাস তৈরি করছি। নাম্বার 3 কোয়েশ্চেন হতে পারে, মিথেন তো গেল এখানে প্রধান উপাদান, মিথেন ছাড়া আর কি কোনো গ্যাস থাকে? নিশ্চয়ই থাকে, কারণ এটা একটা গ্যাসীয় মিশ্রণ, তাহলে অনেকগুলো গ্যাস থাকার কথা। মিথেন ছাড়াও এখানে কার্বন ডাই অক্সাইড, হাইড্রোজেন, নাইট্রোজেন, ফসফরাস, এই সমস্ত গ্যাসগুলো থাকে। এদেরকে বলা হয় নিষ্ক্রিয় বর্জ্য, কারণ প্রধান তো মিথেন, আর এই বাকি যেগুলো রয়েছে এগুলোকে বলে নিষ্ক্রিয় বর্জ্য। নাম্বার 4 কোয়েশ্চেন, এই যে নিষ্ক্রিয় বর্জ্যগুলো, এগুলোর কি কোনো ইউজ আছে নাকি এগুলো পুরোটাই ওয়েস্টেজ? বজ্র পুরোটাই কি বজ্র পদার্থ? না, এগুলোর খুব ভালো ইউজেজ আছে, কারণ এতে নাইট্রোজেন আর ফসফরাসের পরিমাণটা খুব বেশি। তাহলে এই যে নিষ্ক্রিয় বজ্র, যেটার মধ্যে হাইড্রোজেন, নাইট্রোজেন, ফসফরাস এগুলো রয়েছে, এটাকে আমরা সার হিসাবে ব্যবহার করতে পারি, এবং এটা খুবই ভালো একটা সার, যেহেতু এটার মধ্যে নাইট্রোজেন আর ফসফরাস বেশি পরিমাণে রয়েছে। আমাদের 5 নম্বর কোশ্চেন এখান থেকে আসতে পারে, এই যে বায়োগ্যাস, এটার ইউজেস কি কি? এক তো আমরা বলেই দিলাম যে নিষ্ক্রিয় পদার্থ হিসেবে যেগুলো পাচ্ছি সেগুলো উত্তম সার হিসাবে কাজ করছে। এছাড়াও এই যে বায়োগ্যাসটা আমরা জ্বালানি হিসাবে ব্যবহার করতে পারি, আমরা এখান থেকে বিদ্যুৎ তৈরি করতে পারি, বায়োগ্যাসকে কাজে লাগিয়ে সেই বিদ্যুৎ দিয়ে আমরা আলো জ্বালাতে পারি। তো এরকম অনেকগুলো ইউজ রয়েছে। এছাড়া আমাদের আরেকটা জিনিস এখান থেকে জানার আছে, সেটা হচ্ছে এই বায়োগ্যাসটাকে অনেক সময় গোবর গ্যাসও বলা হয়। তাহলে কোশ্চেনে আমাদের দিতে পারে যে গোবর গ্যাস কি? বায়োগ্যাসে যেহেতু যখন তৈরি করা হচ্ছে বায়োগ্যাসটা, তখন বায়োমাস থেকে তৈরি হচ্ছে, তো বায়োমাসের প্রধান উপাদান হচ্ছে কি গোবর। তো যেহেতু গোবর থেকে মেন তৈরি হচ্ছে, প্রধান কাঁচামাল যেহেতু গোবর, তাই এই বায়োগ্যাসটাকে কিন্তু গোবর গ্যাসও বলা হয়ে থাকে। তাহলে আরেকটা কোয়েশ্চেন আমাদের চলে এলো, কি গোবর গ্যাস কি বা গোবর গ্যাস কি থেকে আসে? ওকে, আরেকটা কোয়েশ্চেন এখান থেকে হতে পারে কি, এই যে বায়োমাস, এটা কিন্তু একটা রিনিউয়েবল এনার্জি, পুনর্নবীকরণযোগ্য শক্তির উৎস। এই যে বায়োমাস, এটা তো বায়োমাস থেকে তো বায়োগ্যাস তৈরি হচ্ছে, বায়োগ্যাস তৈরি হয়ে গেলে আবার আমরা বায়োমাস থেকে
আবার বায়োগ্যাস তৈরি করে নিতে পারবো, আবার নতুন করে আমরা এনার্জি পেয়ে যাব। আর এই বায়োমাস কি দেখো না, গোবর, সবজির খোসা, এগুলো তো ইজিলি অ্যাভেলেবেল। আমাদের তো প্রায় প্রত্যেকটা বাড়িতেই, এখন যদিও গরু সবার বাড়িতে থাকে না, বাট এগুলো ইজিলি অ্যাভেলেবেল। তো সেখান থেকে আমরা সহজেই আবার কি বায়োগ্যাস তৈরি করতে পারবো। তো এই যে বায়োমাস থেকে বায়োগ্যাস তৈরি হচ্ছে, এই যে প্রসেসটা, এটাই কিন্তু দূষণ খুবই কম হচ্ছে। তাই প্রকৃতির দূষণ কমানোর ক্ষেত্রেও কিন্তু এই প্রসেসটা খুবই গুরুত্বপূর্ণ। তাহলে দেখো, একটা মাত্র কোয়েশ্চেন ছিল আমাদের যে বায়োগ্যাসের প্রধান উপাদান কি, সেখান থেকে আমরা কতগুলো জিনিস জেনে গেলাম। এবং পরীক্ষায় কিন্তু যে কোনো একটা থেকেই কোয়েশ্চেন আসতে পারে, এবং আশা করি আমরা সেই কোয়েশ্চেনটা যাই দিক না কেন আমরা ভালোভাবে সলভ করতে পারবো এখান থেকে যে কোয়েশ্চেনটা আসবে। ওকে, তো আমরা যাই পরের কোয়েশ্চেনে। আমাদের সেকেন্ড কোয়েশ্চেন হচ্ছে 5 মোল হাইড্রোজেন গ্যাসের ভর কত? অপশন এ 5 গ্রাম, অপশন বি 10 গ্রাম, অপশন সি 10.5 বা 10.5 গ্রাম, অপশন ডি 15 গ্রাম। দেখো, এখানে হাইড্রোজেন গ্যাস দিয়েছে। হাইড্রোজেন গ্যাস মানে কি? H2। দুটো হাইড্রোজেন পরমাণু নিয়ে একটা H2 অণু তৈরি হচ্ছে। তাহলে একটা হাইড্রোজেন পরমাণুর ভর কত? 1 গ্রাম। তাহলে দুটো হাইড্রোজেন পরমাণু মিলে H2 অণুর ভর কত? 2 × 1 মানে হচ্ছে 2 গ্রাম। এটা হচ্ছে হাইড্রোজেন গ্যাসের আণবিক ওজন। যেটা আণবিক ওজন সেটাই 1 মোল গ্যাসের ভর। তাহলে 1 মোল হাইড্রোজেন গ্যাসের ভর হচ্ছে 2 গ্রাম। তাহলে 5 মোল হাইড্রোজেন গ্যাসের ভর কত? সিম্পল ঐকিক নিয়ম, 5 × 2 মানে হচ্ছে 10 গ্রাম। তাহলে আমাদের উত্তর হচ্ছে অপশন বি, 10 গ্রাম। এখানে আমাদের হাইড্রোজেন গ্যাস দিয়েছে। হতেই পারে পরীক্ষায় তোমাকে অক্সিজেন দিল, বা নাইট্রোজেন দিল, বা অন্য কোনো গ্যাস দিল, তাহলে ঠিক এই সেম প্রসেসেই আমরা উত্তরটা বার করতে পারবো। ধরো তোমাকে অক্সিজেন দিল, তাহলে একটা অক্সিজেন পরমাণুর ভর কত? 16 গ্রাম। তাহলে দুটো অক্সিজেন পরমাণু নিয়ে একটা O2 অণু, তাহলে একটা O2 অণুর ভর কত? 2 × 16 মানে 32 গ্রাম। তাহলে সেক্ষেত্রে হবে 1 মোল অক্সিজেন গ্যাসের ভর 32 গ্রাম। তাহলে 5 মোল অক্সিজেন গ্যাসের ভর কত? 5 মোলের জায়গায় অন্য কোনো ভ্যালুও দিতে পারে, তাহলে সেখানে উত্তর হবে 5 × 32 গ্রাম করে যেটা বেরোবে। তাহলে একইভাবে অন্যান্য গ্যাসের ক্ষেত্রেও কিন্তু সেম অঙ্ক দিতে পারে। আমাদের নেক্সট কোয়েশ্চেন, এসটিপিতে 1 লিটার হাইড্রোজেনের ভর। এসটিপিতে 1 লিটার হাইড্রোজেনের ভর। অপশন এ 2 গ্রাম, অপশন বি 1 গ্রাম, অপশন সি 0.089 গ্রাম, অপশন ডি 0.89 গ্রাম। দেখো, দুটো অঙ্ক, আগের অঙ্কটাতেও হাইড্রোজেন গ্যাসেরই ভর জানতে চেয়েছিল, এটাতেও কিন্তু হাইড্রোজেন গ্যাসের ভরই জানতে চেয়েছে, কিন্তু এখানে কন্ডিশনটা আলাদা। এখানে বলেছে, এখানে মোলে দেয়নি, এখানে 1 লিটারের ভ্যালু জানতে চেয়েছে এবং এসটিপিতে বলে দিয়েছে। তাহলে এখানে কিন্তু আগের কনসেপ্টটাকে আমরা কাজে লাগিয়ে এই অঙ্কটা সলভ করব। দেখো, এসটিপিতে 1 মোল হাইড্রোজেন গ্যাসের ভর কত? আমরা একটু আগেই বার করলাম। 1 মোল হাইড্রোজেন গ্যাসের ভর 2 × 1 মানে হচ্ছে 2 গ্রাম। আবার অ্যাভোগাড্রো প্রকল্প থেকে আমরা জানি এসটিপিতে 1 মোল পরিমাণ যে কোনো গ্যাসের আয়তন হচ্ছে 22.4 লিটার। তাহলে এখানেও এসটিপিতে যেহেতু রয়েছে, তাহলে 1 মোল পরিমাণ হাইড্রোজেন গ্যাসের আয়তন কত? 22.4 লিটার। এই 22.4 লিটার আয়তনটা কত গ্রাম হাইড্রোজেনের? 2 গ্রাম হাইড্রোজেনের, কারণ 1 মোল মানে 2 গ্রাম হাইড্রোজেন। তাহলে 2 গ্রাম হাইড্রোজেনের আয়তন হচ্ছে 22.4 লিটার। রাইট, আমাদের 1 লিটার বলে দিয়েছে, গ্রামে উত্তরটা বার করতে হবে। তাহলে আমরা ঐকিক নিয়মে যেটা বার করি সেটা ডান দিকে রাখি, তাহলে এটা উল্টে নাও। এসটিপিতে 22.4 লিটার হাইড্রোজেনের ভর হচ্ছে 2 গ্রাম। তাহলে 1 লিটার হাইড্রোজেনের ভর কত? সিম্পল ঐকিক নিয়ম, 2/22.4, কাটাকুটি করলে আমরা পাচ্ছি 0.0892 গ্রাম। তাহলে আমাদের অপশন এটা হচ্ছে আমাদের উত্তর, 0.089 গ্রাম। এখানে হাইড্রোজেন দিয়েছে, এখানেও ঠিক আগের মতোই অন্য কোনো গ্যাস দিতে পারে, অক্সিজেন দিতে পারে, নাইট্রোজেন দিতে পারে, বা অন্য কোনো গ্যাস দিতে পারে। তাহলে আমরা ঠিক সেম ভাবেই জিনিসটা সলভ করতে পারবো। আমাদের নেক্সট কোয়েশ্চেন, সেলসিয়াস স্কেলে পারদের প্রকৃত প্রসারণ গুণাঙ্ক 18 × 10⁻⁶ পার ডিগ্রি সেন্টিগ্রেড হলে কেলভিন স্কেলে
ওই গুণাঙ্কের মান বলে আমাদের 4টে অপশন দেওয়া আছে। অপশন এ তে দেওয়া আছে 18 × 10⁻⁶ পার কেলভিন, মানে যেটা দেওয়া আছে ওটারই জাস্ট পার কেলভিন করে দিয়েছে, ওটা ডিগ্রি সেন্টিগ্রেড, এটা পার কেলভিন। অপশন বি ওই ভ্যালুটাকে 273 দিয়ে গুণ করেছে করে পার কেলভিন, 18 × 10⁻⁶ × 273 পার কেলভিন। অপশন সি তে দিয়েছে 10 × 10⁻⁶ পার কেলভিন, আর অপশন ডি দিয়েছে 18/273 × 10⁻⁶ পার কেলভিন। এখানে আমাদের উত্তর হবে অপশন এ 18 × 10⁻⁶ পার কেলভিন। আমাদের আগে জানতে হবে তরলের প্রকৃত প্রসারণ কি। দেখো, কোনো পদার্থকে আমরা যখন তাপ দিই সেটা প্রসারণ হয়, সেটা তরল হলেও প্রসারণ হয়, সেটা কঠিন হলেও প্রসারণ হয়, গ্যাসীয় হলেও প্রসারণ হয়। এবার একটা তরলকে যখন আমি পাত্রে রেখে তো তাপটা দিতে হবে, তরলটাকে তো এমনি এমনি তাপ দেওয়া যাবে না। তাহলে তরলটা যখন একটা পাত্রে আসে সেই অবস্থায় তুমি তাপ দিচ্ছ, তাহলে তরলেরও প্রসারণ হচ্ছে, আবার পাত্রটারও প্রসারণ হবে। তাহলে তরলের প্রকৃত প্রসারণ মানে হচ্ছে তরলের প্রসারণ প্লাস পাত্রের প্রসারণ। এবং আমরা যখনই প্রকৃত প্রসারণ গুণাঙ্ক, মানে প্রকৃত প্রসারণ থেকেই প্রকৃত প্রসারণ গুণাঙ্কটা আসছে, তাহলে প্রকৃত প্রসারণ গুণাঙ্কের সংজ্ঞা হচ্ছে কোনো তরলকে যখন আমরা তাপ দেব, দিয়ে 1 ডিগ্রি সেন্টিগ্রেড উষ্ণতা বৃদ্ধি করব, তার ফলে তার যে প্রকৃত প্রসারণটা হবে সেটাই হচ্ছে তার প্রকৃত প্রসারণ গুণাঙ্ক পার ডিগ্রি সেন্টিগ্রেড। যেহেতু আমরা 1 ডিগ্রি সেন্টিগ্রেড বাড়াচ্ছি, ঠিক সেম ভাবে আমরা যদি কেলভিনে বলি তাহলে বলবো পার কেলভিনের প্রকৃত প্রসারণ গুণাঙ্ক, রাইট? তাহলে এখানে আমাদের জাস্ট প্রকৃত প্রসারণ গুণাঙ্কটা পার ডিগ্রি সেন্টিগ্রেডে দিয়েছে, সেটাকে পার কেলভিনে করতে বলেছে। তাহলে এখানে আমাদের কিছু চেঞ্জ করার দরকার নেই, জাস্ট আমাদের ভ্যালুটা সেমই থাকবে, তাই তো? জাস্ট ইউনিটটা চেঞ্জ হয়ে যাচ্ছে। ওকে, তাহলে এখান থেকে দেখো আমরা প্রকৃত প্রসারণ কি এবং প্রকৃত প্রসারণ গুণাঙ্ক কাকে বলে সেটাও কিন্তু জেনে নিলাম। নেক্সট কোয়েশ্চেন, একটি কাচের স্ল্যাবে আলোক রশ্মি লম্বভাবে আপতিত হলে আপতন কোণের মান। অপশন এ 90 ডিগ্রি, অপশন বি 60 ডিগ্রি, অপশন সি 30 ডিগ্রি, অপশন ডি 0 ডিগ্রি। খুব ভালো কোয়েশ্চেন। দেখো, কাচের স্ল্যাব মানে কি? একটা সমতল, সেখানে আলোক রশ্মি আসছে। আলোক রশ্মি কিভাবে আপতিত হয়? জেনারেলি তির্যক ভাবে আপতিত হয় এবং তির্যক ভাবে আবার প্রতিসৃত হয়ে বেরিয়ে যায়। তো যেভাবে আপতিত হয় এবং তির্যক ভাবে প্রতিসৃত হয়, আমরা মাঝে একটা লম্ব আঁকি। লম্ব এঁকে সেই লম্ব থেকে ওই তির্যক রশ্মি যেটা আপতিত হচ্ছে তার অ্যাঙ্গেলটা মাপি, যেটাকে বলে আপতন কোণ। আর যেটা তির্যক ভাবে প্রতিসৃত হচ্ছে সেই লম্ব থেকে সেই প্রতিসৃত রশ্মির যেটা কোণ সেটাকে আমরা বলি প্রতিসরণ কোণ। কিন্তু এখানে দেখো বলছে আলোক রশ্মিটা লম্ব ভাবে আপতিত হচ্ছে, মানে আলোক রশ্মিটা তির্যক ভাবে কোনো অ্যাঙ্গেল করে আপতিত হচ্ছে না। আলোক রশ্মিটা তির্যক ভাবে আপতিত হচ্ছে না, আলোক রশ্মিটা লম্ব ভাবে আপতিত হচ্ছে। তাহলে লম্ব ভাবে যদি আপতিত হয় তাহলে আলাদা করে তো আমাদের লম্ব আঁকার দরকার নেই, লম্ব বরাবরই তো আলোক রশ্মিটা আপতিত হচ্ছে। তাহলে লম্বটা আমরা আঁকি তির্যক রশ্মিটা থেকে ওটার অ্যাঙ্গেলটা নেওয়ার জন্য। তাহলে এখানে যখন লম্ব ভাবে আপতিত হচ্ছে তাহলে লম্বের সাথে তো কোনো অ্যাঙ্গেলই এখানে নেই, জিনিসটাই তো লম্ব ভাবে আপতিত হচ্ছে। তাহলে এখানে অ্যাঙ্গেল তো নেই, তাহলে এখানে আমাদের উত্তর হবে কি? 0 ডিগ্রি। আমাদের উত্তর হচ্ছে কি অপশন ডি, 0 ডিগ্রি। থ্যাংক ইউ ফর ওয়াচিং। নেক্সট ভিডিওতে এরকমই কিছু ভালো ভালো কোয়েশ্চেন নিয়ে আমরা আবারও আলোচনা করব।